হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কনসেপ্ট সেশন। আমি সুপর্ণাদি, আর আজকে আমরা শুরু করব হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশনের থার্ড লেকচার। দেখো, এই থার্ড লেকচার খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। এখানে তোমাদের নিউ কিছু কনসেপ্ট তোমরা জানবে এবং সেই সঙ্গে তোমরা যারা ক্লাস 10-এর কিছু টপিকস রয়েছে সেগুলো আমরা কভার করব। তো আজকের আমাদের টপিকস হচ্ছে বংশানুসরণের ক্রোমোজোম তত্ত্বের মূল ভিত্তি, অর্থাৎ আমরা বলতে পারি প্রিন্সিপাল বেসিস অফ ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স। তো এই থিওরি সম্পর্কে থিওরিটা আমরা পড়বো মেন্ডেলের সূত্রর মতোই। তো এই থিওরিটা আজকে আমরা আলোচনা করব এই লেকচার। তার সঙ্গে আমরা দেখব লিঙ্গ নির্ধারণ, দেখব অর্থাৎ সেক্স ডিটারমিনেশন, দেখব মানুষ, পাখি ও মৌমাছি। তো তোমরা মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ক্লাস 10-এ নিশ্চয়ই পড়ে এসছো। আর আমরা দেখব লিঙ্কেজ দেখব এবং ক্রসিং ওভার দেখব। তো কিছু টপিকস রয়েছে যেগুলো তোমাদের পূর্ব পরিচিত, অর্থাৎ তোমরা আগে পড়ে এসছো, আর কিছু নতুন থিওরি রয়েছে। তো সেগুলো সম্পর্কে আমরা আজকে এই লেকচারে জানব। তো চলো আজকের আমরা এই লেকচারটা তাহলে শুরু করি। দেখো, ফার্স্টে আমরা কি জানবো? বংশানুসরণের ক্রোমোজোম তত্ত্বের ভিত্তি, অর্থাৎ প্রিন্সিপাল বেসিস অফ ক্রোমোজোম থিওরি ইনহেরিটেন্স। ফার্স্টে দেখো, দুজন বিজ্ঞানী মিলে এই ক্রোমোজোম যে তথ্য রয়েছে, অর্থাৎ এই ক্রোমোজোম যে তথ্যের কিছু ভিত্তি তারা তুলে ধরেছেন এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কিছু বিষয় উপলব্ধি করেছেন। তো সেগুলো তিনি আমাদের সামনে বলেছেন। তো সার্টেন আর ব্রোভেরি কি করেছেন, যে এই দুজন বিজ্ঞানী কি করেছেন, যে বংশানুসরণের ক্রোমোজোমে কিছু তত্ত্বের পরিচয় আমাদেরকে দিয়েছেন। দেখো, ফার্স্টে যদি বলা যায় তো এরা কি করেছেন, যে ক্রোমোজোম কি আমরা তো পড়েছিলাম যে ক্রোমোজোম সম্পর্কে। তাহলে আমরা বলতে পারি যে এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যে কিছু বৈশিষ্ট্যগুলো বহন করে থাকে, তো সেটা কোথা থেকে? আমরা জিনের মাধ্যমে যাবে। তো দেখো, তো মেনলি টোটাল যেটা যাচ্ছে সেটা কি না, একটা ক্রোমোজোম। তো আমরা বলতে পারি ক্রোমোজোম আর দ্য ভেহিকেল অফ ইনহেরিটেন্স। তাহলে ইনহেরিটেন্সের যে ভেহিকেল, মূল ভিত্তি কি না, মূল ভিত্তি দাঁড়িয়ে রয়েছে কার ওপর না, ক্রোমোজোমের ওপরে। তো যত ধরনের যে ইনফরমেশন বলতে পারি, ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি, বৈশিষ্ট্যগুলো, তাহলে এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশন বা জন্মতে কার দ্বারা যায় না, ক্রোমোজোমের দ্বারাই স্থানান্তরিত হতে থাকে। তো দেখো, ফার্স্টে দেখো যদি বলা যায় যে যুগ্ম ভাবে অবস্থান করে। তো আমরা যদি দেখো এটা কি একটা ক্রোমোজোম, যার প্রান্তকে আমরা কি বলছি, টেলোমিয়ার। সেন্টারে এই যে গোল মতো অংশটাকে বলছি সেন্টোমিয়ার। তো তোমরা এটা আগে থেকেই জানো। দেখো, এটা হচ্ছে শর্ট আর্ম, এটা কি না লং আর্ম, আর এটা কি না এই যে দুটো সিস্টার ক্রোমাটিড। তো সিস্টার ক্রোমাটিড এটা কি খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে দুই বাহুকে আমরা সিস্টার ক্রোমাটিড বলছি। এই সিস্টার ক্রোমাটিড নিয়ে পরবর্তীকালে আমরা ক্রসিং ওভার, লিঙ্কেজ এই সমস্ত কিছু পড়বো। তাহলে এর বাহুকে আমরা কি বলবো, ক্রোমাটিড। তার মধ্যে কি থাকে না, এক ধরনের ডিএনএ আমরা দেখতে পাবো। দেখো, তাহলে যে কোনো একটা ডিপ্লয়েড যে জীব রয়েছে, তো ডিপ্লয়েড জীবের প্রতিটি দেহকোষের নিউক্লিয়াসে আমরা কি দেখতে পাবো না, প্রতিটি ক্রোমোজোমের মধ্যে কি একটি করে সমসংখ্যক ক্রোমোজোম থাকে। তাহলে দেখো, যে কোনো ধরনের নিউক্লিয়াসের মধ্যে আমরা কি দেখতে পাবো, যে কি হচ্ছে না, সমসংখ্যক ক্রোমোজোম আমরা দেখতে পাবো। এবার দেখো, ব্যতিক্রম কি, পুরুষের ক্ষেত্রে কি থাকে না, ওয়াই ক্রোমোজোম থাকে। প্রতিটি কোষে কোনো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আর গুণ নির্ধারণের জন্য কি থাকে না, দুটি জিনও অবস্থান করে। তাহলে এগুলো কি আমরা বলতে পারি যে জোড়ায় জোড়ায় অবস্থান করে বা যুগ্মভাবে এগুলো অবস্থান করে থাকে ক্রোমোজোমগুলো।
নেক্সট আমরা চলে আসবো পৃথকীকরণ। তাহলে দেখো সেগ্রিগেশন বা পৃথকীকরণ কার দ্বারা ঘটছে না মিওসিসের দ্বারা। আমরা তো জানি যে মিওসিস কি করে না 2n থেকে দুটো কোষকে ভেঙে কি করে আমরা n সংখ্যক কোষ আমরা দেখতে পাই। তাহলে কি হচ্ছে মিওসিস প্রক্রিয়া যখন গ্যামেট গঠন হয় তখন কি হচ্ছে গ্যামেট গঠনের সময় তোমরা কি দেখতে পাও যে ক্রোমোজোম গুলো সেপারেট হয়ে যাচ্ছে, সেগ্রিগেট করছে বা সেগ্রিগেশন হচ্ছে। তো ক্রোমোজোমের এই যে পৃথকীভবনের যে এই প্রক্রিয়াকে তাহলে আমরা কি বলবো সেগ্রিগেশন। তখন কি হচ্ছে দেখো যখন দেখবে এটা কি একটা হোমোলোগাস ক্রোমোজোম, এখানে কি হচ্ছে দেখো ক্রসিং ওভারের মাধ্যমে আমরা এটা পরবর্তীতে আমরা ক্রসিং ওভার যখন পড়বো কিভাবে ক্রোমোজোম গুলো মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে, সেগুলো নিয়ে আমরা পড়বো এবং সেখান থেকে কি তৈরি হচ্ছে না রিকম্বাইন ক্রোমাটিডস, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে ক্রসিং ওভারে গিয়ে পড়বো। তো এখানে কি হচ্ছে দেখো মিওসিসে যখন গ্যামেট গঠন হচ্ছে তখন কি হয় ক্রোমোজোমের মধ্যে সেগ্রিগেশন ঘটছে, সেই সঙ্গে কি হচ্ছে ভিন্ন গ্যামেট আমরা দেখতে পাবো, আলাদা হয়ে কি করে আলাদা আলাদা গ্যামেট তৈরি করে। যখন একসঙ্গে দেখো এখানে বলা হয়েছে এক জোড়া মেন্ডেলীয় ফ্যাক্টর বা জিনের মধ্যে পৃথকীকরণ ঘটছে, সেগুলো কি না ভিন্ন গ্যামেটে তখন চলে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ একটা ক্রোমোজোমের মধ্যে কিভাবে সেগ্রিগেট করছে ক্রোমোজোমটা, তো সেটা হচ্ছে পৃথকীকরণ। এরপরে দেখো কোনো আমরা নেক্সট পয়েন্ট কি পড়বো 3 নম্বর পয়েন্ট, দেখো যে ক্রোমোজোমের মতো কি হচ্ছে মেন্ডেলীয় যে ফ্যাক্টর বা জিনের মধ্যে মিউটেশন অর্থাৎ পরিব্যক্তি আমরা দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো লিঙ্কেজ। তাহলে সব থেকে ভাইটাল পয়েন্ট হচ্ছে লিঙ্কেজ। তো বিজ্ঞানীরা কি বলেছেন যে লিঙ্কেজ বিষয়টিতে সম্পর্কে অবগত ছিলেন, ঠিক আছে। তাই উল্লেখ করা হয়েছে বা উল্লেখ করেছেন যে কি কোনো ক্রোমোজোমে অবস্থিত ফ্যাক্টর বা জিনগুলি একত্রে বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। তাহলে দেখো লিঙ্কেজ সম্পর্কে যদি ছোট্ট করে বলা যায়, লিঙ্কেজ আমরা কি বলতে পারি যখন কি হচ্ছে দেখো জনিত্রী জনু অর্থাৎ পেরেন্ট জনু থেকে যখন পেরেন্ট সেল থেকে যখন অপত্য জনু অর্থাৎ F1 ফার্স্ট জেনারেশনে যাচ্ছে তখন যে কিছু যে বৈশিষ্ট্য মানে ক্রোমোজোমে যে অবস্থিত জিনগুলি তখন কি হচ্ছে সঞ্চারিত হয়। তো সঞ্চারিত হওয়ার যে প্রবণতাকে আমরা লিঙ্কেজ বলবো। এরপরে লিঙ্কেজে গিয়ে আমরা সেখানে দেখবো যে কিভাবে লিঙ্কড হচ্ছে জিনগুলো, কিভাবে গ্যামেট এর ফিউশন ঘটছে, তো এগুলো সম্পর্কে আমরা জেনে নেব। তো দেখো প্রথমে কি হলো যেটা আমরা পড়েছিলাম যে প্রথমে হচ্ছে কি যুগ্মভাবে অবস্থান করছে, সেকেন্ড আমরা কি পড়েছি যে পৃথকীভবন হচ্ছে, পরিব্যক্তি হচ্ছে, লিঙ্কেজ আমরা দেখতে পাবো। এরপরে আমরা চলে আসব বংশানুসরণের ক্রোমোজোম তত্ত্বের সপক্ষে কিছু প্রমাণ অর্থাৎ এভিডেন্স অফ ক্রোমোজোম থিওরি অফ ইনহেরিটেন্স। দেখো এরপরে আমরা যে এই থিওরিটা পড়লাম, তো থিওরিটা সম্পর্কে যদি কিছু এভিডেন্স না পাওয়া যায়, কিছু প্রমাণ না পাওয়া যায়, তাহলে আমরা এটা পড়বো কেন বা এটা আমরা মানবো কেন যে এটা কিভাবে হচ্ছে। তো এই থিওরিটার কিছু এভিডেন্স হিসাবে তো আমরা কি পড়তে পারি না আমরা বিজ্ঞান এই থমাস হেনরি মর্গান বা T.H. মর্গান 1910-এ কি করেছিলেন যে ড্রসোফিলাতে কি করেছিলেন লিঙ্গ সংযোজিত জিন আবিষ্কার করেন। ড্রসোফিলাকে আমরা ফল মাছিও হিসাবে বলে থাকি, তো ফ্রুট ফ্লাইও একে আমরা বলি। তো ড্রসোফিলাতে দেখো, তো ড্রসোফিলা মাছি দেখতে পাচ্ছ, দেখো কিছু মাছি রয়েছে অর্থাৎ যে মেল যে ড্রসোফিলা রয়েছে তাদের যে আইর কালার কি না হোয়াইট, আর রেড ড্রসোফিলাতে তাদের আইর কালার কি না রেড আই, যেগুলো হচ্ছে ফিমেল ড্রসোফিলাতে আমরা দেখতে পাবো। তো এরা কি করছে দেখো
এই যে প্রজনন পরীক্ষায় সম্পাদনের সময় মর্গ্যান লক্ষ্য করেছিলেন যে একটি অপত্য মাছির চক্ষু কি সাদা, যা থেকে বিশুদ্ধ সাদা চক্ষু বিশিষ্ট অপত্য মাছির গ্রুপ সৃষ্টি করতে তিনি সক্ষম হয়েছিলেন। তাহলে দেখো সাদা চক্ষু বিশিষ্ট অপত্য মাছির গ্রুপ সৃষ্টি করতে সক্ষম হন। তাহলে দেখো এখানে ফটোতে আমরা কি দেখতে পাচ্ছি, কিছু যেগুলো মেল ড্রসোফিলা তার আই কি না হোয়াইট কালার, আর ফিমেলের কি না রেড কালার। এরপরে যদি দেখি তাহলে ড্রসোফিলার যদি রেসিপ্রোকাল ক্রস করা হয়, যদি আই এর অর্থাৎ চোখের যদি রেসিপ্রোকাল ক্রস করা হয়, তো এখানে তাহলে দেখো ড্রসোফিলার রেসিপ্রোকাল ক্রসে আমরা কি দেখতে পাচ্ছি, যে লাল চক্ষু বিশিষ্ট মাছিতে F1 আর F2 জেনারেশনে কিভাবে অপত্য সৃষ্টি হচ্ছে এবং কিভাবে যে তাদের মধ্যে যে জিনগুলি অর্থাৎ অ্যালিলিক জিনগুলি সঞ্চারিত হচ্ছে সেগুলো আমরা দেখব। তাহলে দেখো আমরা যে বড় ডাব্লুটাকে আমরা কি দ্বারা ডিনোট করছি না, এক্স যে বড় ডাব্লু রয়েছে সেটা হচ্ছে আমরা লাল চক্ষু, যেটা কি প্রকট একটা জিন, আর যে ছোট যে ডাব্লু রয়েছে সেটাকে আমরা সাদা চক্ষু অর্থাৎ প্রচ্ছন্ন জিন হিসাবে চিহ্নিত করব। তাহলে এক্স কি, এক্স একটা অ্যালিলিক জিন, তাহলে আমরা লিখে ফেলি এক্স কি না, এক্স হচ্ছে অ্যালিলিক, এক্স কি, এক্স হচ্ছে অ্যালিলিক জিন। তাহলে দেখো এখানে ওয়াই ক্রোমোজোমে আমরা তো দেখতে পাবো না, ওয়াই ক্রোমোজোমে কোনো জিন প্রেজেন্ট নেই, অর্থাৎ অ্যালিলিক জিন এখানে আমরা দেখতে পাবো না। তাহলে F1 এ কি হচ্ছে না, F1 জেনারেশনে এখানে একটা সাদা চোখ, তো এটা কি হচ্ছে, এটা ছোট ডাব্লিউ হবে। যখন আমরা এখানে ক্রিস ক্রস বংশানুসরণে তাহলে F2 জেনারেশনে আমরা কি দেখতে পাবো, F2 জেনারেশনে আমরা সাদা চোখ বিশিষ্ট আমরা পুরুষ মাছি দেখতে পাবো। ঠিক আছে, এরপরে দেখো এই ক্রিস ক্রস, তোমরা এই রেসিপ্রোকাল ক্রসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যেখানে কি রেড আই হচ্ছে। এরপরে আমরা যদি এখানে ক্রিস ক্রস বংশানুসরণে আমরা কি দেখতে পাবো F2 জেনারেশনে না, আমরা এখানে কি দেখতে পাবো হোয়াইট আই বিশিষ্ট অর্থাৎ সাদা চক্ষু বিশিষ্ট আমরা ড্রসোফিলা এখানে দেখতে পাবো। তো দেখো বিজ্ঞানী মর্গ্যান কেন ড্রসোফিলা নিয়েছিলেন, আরো তো অন্য কোনো প্রজাতির জীব নিতে পারতেন বা অন্য কিছু তিনি নিতে পারতেন, প্রাণী নিতে পারতেন। ড্রসোফিলা নেয়ার একটাই কারণ ছিল, কারণ ড্রসোফিলার যে লাইফ সাইকেল বলো, অর্থাৎ এদের কি না, এদের হচ্ছে জীবনকাল খুব কুইকলি হয়। এছাড়াও মানে এরা কি করে, এদের যে লাইফ সাইকেল অর্থাৎ এদের যে জীবন চক্র আমরা যদি বলি, তো জীবন চক্র আমরা দেখতে পাবো 3 থেকে 15 দিনের মধ্যে এরা কি সম্পূর্ণ তাদের জীবন চক্রকে পরিণত করে। তাই বিজ্ঞানী মর্গ্যান কি করেছিলেন না, ড্রসোফিলা মাছির ওপরে বা ড্রসোফিলার ওপরে এই এক্সপেরিমেন্টটা করেছেন। নেক্সট যদি আমরা এখানে দেখে ফেলি যে F2 এখানে হচ্ছে কি ডানার ওপরে, অর্থাৎ দেখো যেটা হচ্ছে ফিমেল গ্যামেট তার ডানাগুলো কি বড় এবং আর মেল গ্যামেটের মেলের যে ডানাগুলো কি অনেকটা ছোট এবং সরু। তো এখানে কি F1 জেনারেশনে আমরা এটা দেখতে পাবো এবং F2 জেনারেশনে গিয়ে দেখো তিনটে যেটা গ্যামেট তৈরি হচ্ছে, তিনটে যেটা আমরা অপত্য পাচ্ছি, তো ফিমেল গ্যামেট যে মেল গ্যামেট গুলো কি ছোট রয়েছে এবং ফিমেল গ্যামেট গুলো কি বড়। তো এইভাবে যে এই এক্সপেরিমেন্টটা করেছেন, তো এটার উপরে আমরা বলতে পারি যে চোখের ওপরে বা ডানার ওপরে তো এই জিনগুলো দিয়ে এক্সপেরিমেন্টটা করেছিলেন। তো
আমাদের নেক্সট টপিক হচ্ছে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বা সেক্স ডিটারমিনেশন অফ হিউম্যান, যেটা আমরা বলে থাকি যে ফিমেলদের ক্ষেত্রে কি রয়েছে এক্স এক্স এবং মেলদের ক্ষেত্রে কি রয়েছে এক্স ওয়াই। ঠিক আছে, তো এই পদ্ধতি এবারে কিভাবে হচ্ছে, অর্থাৎ কিভাবে সেক্সকে ডিটারমিনেশন করা যাচ্ছে সেটা সম্পর্কে আমরা পড়ব। তো দেখো, তো আমরা কি জানি যে মানুষের ক্ষেত্রে কি রয়েছে 23 জোড়া ক্রোমোজোম। তাহলে আমরা জানি যে মানুষের কি রয়েছে 23 জোড়া ক্রোমোজোম। সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া কি না, 23 জোড়া ক্রোমোজোমকে আমরা যদি ভাগ করি তার মধ্যে আমরা কি পাবো 22 জোড়া অটোজোম পাবো, 22 জোড়া অটোজোম। আর আমরা কি পাবো 1 জোড়া সেক্স ক্রোমোজোম। তো এটা আমরা জানি যে প্রথমে যে তাদের মধ্যে আমরা সেক্স ক্রোমোজোম বলতে পারি বা সেক্স ক্রোমোজোমকে আমরা কি বলতে পারি অ্যালোজোম। আমরা অ্যালোজোমও বলতে পারি। দেখো, তো আমরা জানি যে ফিমেলদের ক্ষেত্রে যে ক্রোমোজোম ফিমেলদের ক্ষেত্রে কি থাকে ফিমেলদের ক্ষেত্রে কি ক্রোমোজোম থাকে এক্স এক্স, আর মেলদের ক্ষেত্রে কি থাকে এক্স ওয়াই। অর্থাৎ তাহলে এই যে সেম টাইপের ক্রোমোজোমের জন্য আমরা জানি যে ফিমেলরা কি হয়ে থাকে না, ফিমেলরা হয়ে থাকে হোমোগ্যামেটিক, আর মেলরা কি হয়ে থাকে, মেলরা হয়ে থাকে হেটারোগ্যামেটিক। তাহলে দেখো, আমরা বেসিক টার্ম যেটা জেনে নিলাম সেটা কি যে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অটোজোম আছে, 1 জোড়া রয়েছে সেক্স ক্রোমোজোম যাকে আমরা অ্যালোজোম বলি। মেলদের ক্ষেত্রে আমরা জানি ফিমেলরা কি হচ্ছে হোমোগ্যামেটিক হচ্ছে, আর মেলরা কি হচ্ছে হেটারোগ্যামেটিক হচ্ছে। তো এটা কেন হচ্ছে, দেখো মেলরা হোমোগ্যামেটিক কারণ ফিমেলরা হোমোগ্যামেটিক কারণ তো এদের মধ্যে আমরা জানি যে এক্স এক্স এই দুই ধরনের একই মানে 100% একই ধরনের আমরা ক্রোমোজোম দেখতে পাবো। আর ফিমেলদের ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো যে এখানে একটি এক্স ক্রোমোজোম আছে আবার একটি ওয়াই ক্রোমোজোম আছে, অর্থাৎ দুটো ডিফারেন্ট টাইপস অফ ক্রোমোজোমের জন্য আমরা একে হেটারোগ্যামেটিক পুরুষদের আমরা বা মেলদের আমরা কি বলে থাকি হেটারোগ্যামেটিক। তো এটা নিশ্চয়ই তোমরা আগে পড়েছো, এই বেসিক জিনিসগুলো জানো। এরপরে আমরা ক্রসটা দেখে নেব যে কিভাবে ক্রসের মাধ্যমে কিভাবে সন্তান উৎপন্ন হচ্ছে। তো দেখো, প্রথমে আমরা কি লিখবো যে পিতা এবং মাতা, অর্থাৎ পিতা এবং মাতা এটা কি না, এটা হচ্ছে পিজন অর্থাৎ পেরেন্টাল জেনারেশন। তো পেরেন্টাল জেনারেশন থেকে দেখো তাহলে আমরা এখানে সাইন দিয়ে দেব। তো এটা কি না, এটা বোঝাচ্ছে মেল সাইন, আর এটা কি না, এটা হচ্ছে ফিমেল সাইন। দেখো, তো পিতা বা বাবার কাছ থেকে আমরা যে ক্রোমোজোমটা পাই সেটা কি 44A প্লাস এক্স ওয়াই, আর মাতার কাছ থেকে যেটা আমরা পাই 44A প্লাস এক্স এক্স। তো এই ক্রোমোজোম টাইপটা হচ্ছে এটা, যেটা এবারে কি করবে দেখো, এরপরে আমরা নেক্সট স্টেপে আমরা দেখবো যে গ্যামেট ফর্মেশন। তাহলে গ্যামেট ফর্মেশন কিভাবে হচ্ছে, আমরা জানি যে স্পার্মাটোজেনেসিস যে প্রক্রিয়া রয়েছে সেখান থেকে আমরা কি জানি যে স্পার্ম উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো, স্পার্মাটোজেনেসিসে আমরা এখানে দুটো ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট আমরা এখানে পাবো, আর এখানে কি পাবো দুটো সেম টাইপ অফ গ্যামেট আমরা এখানে পেয়ে থাকবো। একটা কি যেটা হচ্ছে 22
এ এ অর্থাৎ অটোজোম প্লাস এক্স, মানে একটা সেক্স ক্রোমোজোম রয়েছে 22, 22টা অটোজোম রয়েছে, আর একটা রয়েছে ওয়াই ক্রোমোজোম। এখানে তাহলে মাতার দেহে আমরা পাবো 22 প্লাস এ প্লাস এক্স, 22 প্লাস এ প্লাস ওয়াই। তাহলে দেখো এরপরে এই তাহলে দেখো, তাহলে আমরা অর্থাৎ আমরা পিতার কাছ থেকে যে দুটো গ্যামেট পেলাম সেটা কি না, সেটা হচ্ছে একটা হচ্ছে 22 জোড়া অটোজোম, একটা সেক্স ক্রোমোজোম, আর এটা কি এটাও একই টাইপের যে 22 জোড়া অটোজোমের সঙ্গে একটা ওয়াই ক্রোমোজোম। এখানেও আমরা পেয়েছি কি দুটো সেম টাইপের ক্রোমোজোম। ঠিক আছে, এরপরে এই দেখো এই গ্যামেটটা যখন এই গ্যামেটটার সঙ্গে ফিউজ হবে তখন আমরা কি পাবো, কন্যা সন্তান পাবো। এই গ্যামেটটার সঙ্গে যখন এই গ্যামেটটা ফিউজ হবে তখন আমরা কি পাবো, পুত্র সন্তান পাবো। তো এইভাবে এই ফিউশনটা হচ্ছে, তো চলো এই ফিউশনটা করা যাক। দেখো এটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখানে কি হচ্ছে, এখানে যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ এই যে ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু যাকে আমরা বলছি গাইনোস্পার্ম, আর একে আমরা কি বলছি 22 জোড়া অটোজোম প্লাস ওয়াই, একে আমরা বলছি এন্ডোস্পার্ম। অর্থাৎ ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু বা আমরা একে এন্ডোস্পার্ম বলতে পারি। দেখো এই গাইনোস্পার্মটা কি হচ্ছে, দেখো এর সঙ্গে আরো একটা অটোজোম সেম টাইপের একটা ক্রোমোজোমের সঙ্গে মিলিত হচ্ছে, তখন আমরা কি পাবো, কন্যা সন্তান আমরা পাবো, যেটা কি না যেটা হচ্ছে 44 প্লাস এ প্লাস এক্স এক্স, অর্থাৎ আমরা কি পাবো, কন্যা সন্তান আমরা এখানে পাচ্ছি। এরপরে দেখো এই অটোজোমটা এটা কার সঙ্গে মিলিত হচ্ছে, এই অটোজোমটার সঙ্গে মিলিত হচ্ছে, তো আমরা এখানে পাচ্ছি কি 44 প্লাস এ প্লাস এক্স এক্স, এখানে আমরা কি পাচ্ছি, কন্যা সন্তান পাচ্ছি। এরপরে দেখো এটার সঙ্গে এটা মিলিত হচ্ছে, অর্থাৎ এক্স এর সঙ্গে ওয়াই, যেখানে কি হচ্ছে আমরা ওয়াই ক্রোমোজোম একটি এক্স আর একটি ওয়াই ক্রোমোজোম মিলিত হচ্ছে, তো এই যে জাইগোটটা ফরমেশন হবে সেখান থেকে আমরা কি পাবো 44 প্লাস এ প্লাস এক্স ওয়াই, অর্থাৎ আমরা এখানে পুত্র সন্তান পাবো। একদম নেক্সট একদম শেষের কি আমরা দেখতে পাচ্ছি, এই যে ক্রোমোজোমের সঙ্গে এটা যখন মিলিত হচ্ছে তাহলে আমরা এখানে কি পাবো 44 এ প্লাস এক্স ওয়াই, অর্থাৎ এখানেও আমরা কি পাচ্ছি, পুত্র সন্তান। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা বুঝতে পারলাম যে 50% চান্স আছে ফিমেল আর 50% চান্স আছে মেল সন্তান হওয়ার। ঠিক আছে, তো এইটা তোমরা আগে পড়েছো এইগুলো, তো এগুলো সম্ভবত জানো। তো এখান থেকে যে সমস্ত কোয়েশ্চেন আসে আমরা সেই কোয়েশ্চেন টাইপ গুলো পরে ডিসকাস করব। নেক্সট আমরা চলে যাব পাখিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। দেখো পাখিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিও যেরকম মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সেরকম পাখিদেরও লিঙ্গ নির্ধারণ পদ্ধতি রয়েছে। মানুষের ক্ষেত্রে আমরা জানি যে সেক্স ক্রোমোজোম হিসাবে আমরা কি দেখেছিলাম এক্স ওয়াই রয়েছে। পাখিদের কিন্তু সেক্স ক্রোমোজোম হিসাবে এক্স ওয়াই থাকে না, এক্স ওয়াই এর বদলে আমরা কি দিয়ে করব, আমরা জেড আর ডাব্লিউ এই দুটো ক্রোমোজোম দিয়ে আমরা এই সেক্স ডিটারমিনেশন করে থাকবো। ঠিক আছে, একে আমরা তাই আমরা একে কি বলছি জেড 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 ডাব্লিউ মেথড। তো এই মেথডের সাহায্যে কি করে পাখি লিঙ্গ নির্ধারণ করে থাকে। তো এটাকে হেটেরোগ্যামেটিক ফিমেলও বলা হয়, কারণ এখানে হচ্ছে ফিমেল আমরা দেখতে পাবো, সেটা কি না হেটেরোগ্যামেটিক হয়। তাহলে আমরা যদি একটু জেনে নেই যে কি হচ্ছে, দেখো
যে যেগুলো হচ্ছে মেল রয়েছে অর্থাৎ মেল বার্ড রয়েছে, মেল বার্ডের ক্ষেত্রে কি হচ্ছে না, আমরা যদি লিখি যে পুরুষ পাখি আর স্ত্রী পাখিদের ক্ষেত্রে যদি করি, তো আমরা একে কি করাবো, ক্রস করাবো। তো সেখানে দেখো পুরুষ এদের আমাদের যেরকম কি রয়েছে 22 জোড়া অটোজম রয়েছে, তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, অর্থাৎ 44টা অটোজম রয়েছে, তো এদের ক্ষেত্রে আমরা 76 অর্থাৎ 76টা আমরা অটোজম দেখতে পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি লিখি 76টা অটোজম রয়েছে পুরুষ পাখিদের ক্ষেত্রে, আমরা কি দেখবো যে এরা কি হচ্ছে, হোমোগ্যামেটিক হচ্ছে, কারণ এখান থেকে যে পুংগ্যামেট যেটা সৃষ্টি হচ্ছে সেটা কি না জেড জেড। ঠিক আছে, আর স্ত্রী পাখিদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এদের এদের সেক্স ক্রোমোজোম দুটো ডিফারেন্ট হচ্ছে। দেখো যেখানে কি রয়েছে 76টা অটোজম রয়েছে, 76টা এবং রয়েছে সেক্স ক্রোমোজোম রয়েছে ZW অটো। তো এটা কি না হেটেরোগ্যামেটিক আমরা বলতে পারি। তাহলে এখানে কি হচ্ছে যে এরা কি না হেটেরোগ্যামেটিক। তো একটা এখানে দুটো ডিফারেন্ট টাইপস অফ ক্রোমোজোম রয়েছে, একটা রয়েছে জেড আর একটা রয়েছে ডাব্লিউ। তো দুটো ক্রোমোজোম ডিফারেন্ট থাকার জন্য স্ত্রী পাখিরা কি হচ্ছে হেটেরোগ্যামেটিক হয়। তো দেখো এরপরে আমরা ক্রস যদি করি তাহলে আমরা কি দেখতে পাবো, তো দেখো এখান থেকে কি আসবে, এখান থেকে আমরা কি গ্যামেট পাবো, এটা কি পি জনু অর্থাৎ প্যারেন্টাল জেনারেশন সেকেন্ড হচ্ছে আমরা হচ্ছে গ্যামেট পাবো, যেটা আমরা জি লিখলাম। তো দেখো এখান থেকে দুটো সেম গ্যামেটই আমরা পাবো, যেটা কি 38 প্লাস একটা সেক্স ক্রোমোজোম পাবো যেটা কি জেড। আর এখান থেকে আমরা দুটো ডিফারেন্ট টাইপস অফ গ্যামেট পাবো, যেটা কি 38A প্লাস জেড, আরো একটা পাবো যেটা কি 38 প্লাস A প্লাস ডাব্লিউ। তো দেখো দুটো ডিফারেন্ট টাইপস অফ আমরা গ্যামেট পেলাম। তো ফার্স্ট গ্যামেটের আমরা এবারে ফিউশন করব 38 প্লাস জেড এর সঙ্গে। আমরা প্রথমে জেড জেড এটা এই দুটো গ্যামেটের মিলনে আমরা কি দেখতে পাচ্ছি, সেখান থেকে কি হচ্ছে পরিস্ফুরণ বা আমরা নিষেকের ফলে যে জাইগোটটা তৈরি হচ্ছে সেটা কি 76 প্লাস A প্লাস জেড জেড, অর্থাৎ একটা পুরুষ পাখি তৈরি হচ্ছে। এবং এখান থেকে আমরা আরো একটা ক্রসের মাধ্যমে আমরা দেখে নেব এটা কি তৈরি হবে 70A প্লাস ZW, অর্থাৎ এখান থেকে হচ্ছে কি হচ্ছে মেল বার্ড আর এখানে কি ফিমেল বার্ড। তাহলে দেখো এটাই ছিল এই ক্রসটা। তাহলে আরেকবার বলে দিই যে এখান থেকে দেখো পুরুষ পাখিরা হোমোগ্যামেটিক হয়, অর্থাৎ সেম টাইপস অফ এদের মধ্যে ক্রোমোজোম রয়েছে। স্ত্রী পাখিরা কি হচ্ছে হেটারোগ্যামেটিক হচ্ছে, তো এদের মধ্যে কি আছে ডিফারেন্ট টাইপস অফ আমরা দেখতে পাবো ক্রোমোজোম রয়েছে। তো সেখানে আমরা কি পাবো গ্যামেট, অর্থাৎ 100% এখানে স্পার্ম রয়েছে যেটা হচ্ছে কি সেম টাইপ অফ। আর এখানে দেখো ওভাম কিন্তু দুটো আলাদা, কারণ এখানে হচ্ছে 50% কি হচ্ছে জেড হচ্ছে আর 50% কি হচ্ছে ডাব্লিউ হচ্ছে। তো এখানে ক্রস করে আমরা দেখতে পাচ্ছি মেল বার্ড হচ্ছে আর একটা হচ্ছে ফিমেল বার্ড আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, এটা কি না এটা হচ্ছে F1 জনুতে বা F1 জেনারেশনে আমরা এটা দেখতে পাবো। তাহলে দেখো এখানেও যেরকম বলেছে এটা কি না ফিমেল মেলদের ক্ষেত্রে দেখো জেড জেড দুটো ক্রোমোজোম দুটো সেম টাইপ অফ ক্রোমোজোম রয়েছে। আর এখানে দেখো ফিমেল বার্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ফিমেল বার্ডের ক্ষেত্রে আমরা কি দেখলাম
যে দুটো সেম টাইপ ডিফারেন্ট টাইপস অফ ক্রোমোজোম আমরা দেখতে পেলাম। এখান থেকে দেখো দুটো স্পার্ম উৎপন্ন হয়েছে, যেটা কি 100%ই সেম টাইপস অফ স্পার্ম এখানে রয়েছে। আর এখান থেকে ওভিউল বা ওভা যেটা উৎপন্ন হয়েছে ফিমেল বার্ড থেকে, সেটা কি দুটো ডিফারেন্ট টাইপস অফ ওভিউল উৎপন্ন হয়েছে। এরপরে আমরা এখানে একে ক্রস করানোর মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি, মেল রয়েছে 50%, ফিমেল রয়েছে 50%, টোটাল 100% এর কি 50% মেল এবং 50% ফিমেল বার্ড এখানে উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো এই যে ZW টাইপ অফ সেক্স ডিটারমিনেশন অ্যাজ সিন ইন সেভারাল বার্ডস, তো আরো অনেক পাখি রয়েছে, সেই পাখিদের মধ্যে আমরা এই ধরনের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি দেখতে পাবো, যেখানে ZW, যেখানে দেখো ZZ কি হচ্ছে, এটা কি মেল বার্ড, আর ZW দুটো ডিফারেন্ট ফরমেশন হচ্ছে ক্রোমোজোমের, সেটা কি না ফিমেল বার্ডের ক্ষেত্রে। তো এখান থেকে স্বাভাবিকভাবে যে কোশ্চেন গুলো আসে, এই ক্রস থেকে দিয়ে দেবে, ক্রস থেকেই কোশ্চেন তোমাকে বানিয়ে নিতে হবে, ঠিক আছে, অ্যান্সার গুলো। নেক্সট আমরা পড়বো মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড পদ্ধতি বা সেক্স ডিটারমিনেশন ইন হানি বিস। তো আমরা হ্যাপ্লোডিপ্লয়েড মেকানিজমটা দেখে নেব যে কিভাবে হচ্ছে। তো দেখো এটা খুব ইম্পর্টেন্ট একটা মেকানিজম, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কোশ্চেন আসতেই পারে। তো এই যে মৌমাছির যে লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে আমরা কি বলবো, একে আমরা বলবো হ্যাপ্লোডিপ্লয়েড। দেখো হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতি এখানে বলা হয়েছে কেন, তো সেই নিয়ে আমরা পড়ব। তো মৌমাছি আমরা সকলে দেখেছি যে মৌমাছি, ভারতীয় মৌমাছি রয়েছে, আমেরিকান মৌমাছি রয়েছে। তো দেখো ভারতের মৌমাছি কি পাওয়া যায়, অ্যাপিস ইন্ডিকা। তো এই প্রকার মৌমাছিরা এরা কি করে সেগুলো সম্পর্কে আমরা পড়ব, যেখানে আমাদের বেসিক। তাহলে হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতি আমরা একে কেন বলছি, অর্থাৎ দেখো হ্যাপ্লো মানে কি কন্ডিশনে রয়েছে, হ্যাপ্লো মানে আমরা কি জানি এটা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ এন কন্ডিশনে রয়েছে। ডিপ্লয়েড মানে আমরা বলতে পারি 2n কন্ডিশনে রয়েছে। তাই আমরা বলতে পারি n এবং 2n এই দুটো কন্ডিশনে থাকার জন্য আমরা মৌমাছিদের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে আমরা বলতে পারি হ্যাপ্লোডিপ্লয়েড কন্ডিশন বা হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতি। দেখো হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতিতে আমরা কি জানবো যে মেল বি যেগুলো হবে সেগুলো কি না, মেল বি অলওয়েজ হ্যাপ্লয়েড, মেল বি গুলো অলওয়েজ হ্যাপ্লয়েড হবে, আর ফিমেল কি হবে, ফিমেল অলওয়েজ ডিপ্লয়েড। তাহলে দেখো হানি বি অর্থাৎ মৌমাছিতে আমরা এবারে নেক্সট যেটা জানবো সেটা কি না, আমরা জানি যে মৌমাছিতে কি রয়েছে, যে ডিপ্লয়েড কন্ডিশন রয়েছে। তো ডিপ্লয়েড কন্ডিশনটা কি, তো এদের ডিপ্লয়েড কন্ডিশন হচ্ছে এরা কি 2n ইকুয়াল টু 32, মানে 32টা এর মধ্যে ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে। তো এইভাবে এরা কি করে না, ফিমেল যে বি গুলো হয়, তো ফিমেল বি এরা তৈরি করে, ফিমেল হানি বি গুলো। তো গ্যামেট বানাতে গেলে এবারে আমরা কি করব না, গ্যামেট বানাতে গেলে আমরা কি করব, মিওসিস করব, ঠিক আছে। তাহলে আমরা যদি মিওসিস করি, মিওসিস করলে তাহলে আমরা কি পাবো, মিওসিস করলে আমরা যে একটা পাবো সেটা কি n ইকুয়াল টু 16, এটা কি না, এটা হচ্ছে x এর। তো এখান থেকে আমরা এই একটা পাবো। তার মধ্যে আমরা আরেকটা জিনিস জানবো, যেটা হচ্ছে হ্যাপ্লয়েড, সেটা সব সময় কি সেটা কি
এন যেটা রয়েছে সেটা কি, সেটা হচ্ছে মেল, আর যেটা 2n রয়েছে সেটা কি, 2n যে ক্রোমোজোম রয়েছে সেটা হচ্ছে ফিমেল। তো এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো দেখবে, তো এই যে একটা আমরা পেলাম, এটা যখন যখন ফার্টিলাইজেশন হবে না, অর্থাৎ পার্থেনোজেনেসিসে যে পিউপাটা তৈরি করবে সেটাকে হানি বি আমরা বলবো, ঠিক আছে। সেটা হচ্ছে পুরুষ মৌমাছি তৈরি হবে, সেটা আমরা দেখবো। তাহলে কি হচ্ছে দেখো, এটা যখন এই একটা যখন ফার্টিলাইজেশন হবে না, অর্থাৎ অপুংজনী যেটা আমরা পার্থেনোজেনেসিস বলছি, সেই পার্থেনোজেনেসিসের মাধ্যমে আমরা এটা কি দেখতে পাবো, যে এখান থেকে পুরুষ মৌমাছি যে পিউপাগুলো সৃষ্টি হয়, কি হচ্ছে, পুরুষ মৌমাছি সৃষ্টি হচ্ছে। তো এটা একটা ধাপ, যে এখানে কি হবে, আনফার্টিলাইজ এগ গুলো, যেটা কি হচ্ছে অপুংজনী বা অনিষিক্ত ডিম, অপুংজনির মাধ্যমে কি তৈরি হচ্ছে, n=16 তৈরি হচ্ছে, যেটা থেকে পিউপা থেকে কি হবে না, পুরুষ মৌমাছি সৃষ্টি হবে। তাহলে আমরা কি দেখলাম, যখনই পুরুষ মৌমাছি তৈরি হবে, তাহলে এটা সবসময় আনফার্টিলাইজ এগ থেকে বা আনফার্টিলাইজ লার্ভা থেকে আমরা বলতে পারি যে পিউপাটা সৃষ্টি হবে, সেটা কি F1 জেনারেশনে, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে আমরা দেখতে পাবো। অলওয়েজ কি হবে, পুরুষ মৌমাছি কিভাবে সৃষ্টি হচ্ছে, আনফার্টিলাইজ এগ থেকে, অর্থাৎ অপুংজনী থেকে, অর্থাৎ পার্থেনোজেনেসিসের মাধ্যমে যেটা কনভার্ট হবে সেটা হচ্ছে মেল হানি বি, বা একে আমরা ড্রোনও বলে থাকি, ঠিক আছে। এইভাবে এরা সৃষ্টি হচ্ছে। তাই আমরা এটা সবসময় কি, যখনই এটা মেল হবে তখনই কি না, এটা হচ্ছে হ্যাপ্লয়েড হবে, অর্থাৎ এন সংখ্যক আমরা এটার মধ্যে দেখতে পাবো। তাই আমরা একে পার্থেনোজেনেসিস বা অপুংজনীয় বলে থাকি, যার মধ্যে যার ক্রোমোজোম সংখ্যা n সমান কি 16। এরপরে আমরা দেখে নেব কিভাবে এর মধ্যে ক্রসটা হচ্ছে। তো দেখো, রানী মৌমাছি আমরা তো জানি যে কি করে, অনেকগুলো যে মৌমাছি রয়েছে সেই আর অন্যান্য যে হানিবির সঙ্গে কি করে না, একটা নিউপিটাল ফ্লাইট বলা হয়, অর্থাৎ বৈবাহিক উন্নয়নে এরা অংশগ্রহণ করে। তো এরা কি করছে, তারপরে এরা কি করে, অনেকগুলো পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয়ে এরপরে এরা তাদের চাকের মধ্যে ফিরে আসে। তো সেখানে তখন কি করে, যে মৌমাছি কি করে, রানী মৌমাছি কি করে, সেমিনাল রেসিপিটাল পেকটাল রয়েছে সেখানে কি করে, তো এদের মধ্যে কি হচ্ছে, সেই সেমিনাল রেসিপটেকেলে কি রয়েছে, যে স্পাম গুলো সঞ্চিত হতে থাকে। তারপরে এরা কি করে, যখন ডিম পারে সেখান থেকে n=16, অর্থাৎ আমরা জানি যে হ্যাপ্লয়েড সংখ্যক এরা ডিম পারে। তারপরে ওরা কি করে, যখন স্পাম গুলো যখন ওভামে যখন এ করে ফার্টিলাইজ করে, সেখান থেকে আমরা কি জানি যে জাইগোট ফরমেশন হয়, অর্থাৎ 2n=32 আমরা ক্রোমোজোম পাবো। এইভাবে আমরা ডিম্বাণু বা জাইগোট বা এইভাবে সৃষ্টি হচ্ছে, যেগুলো পিউপা সৃষ্টি হয় সেখান থেকে আবার বিভিন্ন ধরনের মৌমাছি সৃষ্টি হয়। তার মধ্যে আমরা জানি যেগুলো রয়্যাল জেলি খাবে, যে মৌমাছিগুলোকে খাওয়ানো হবে, সেগুলো কি হচ্ছে, কিছু রানী মৌমাছি, এবং যেগুলোকে পোলেন ব্রেড খাওয়ানো হবে সেগুলো কি না শ্রমিক মৌমাছিতে কনভার্ট হয়। তো আমরা যদি ক্রসটা করি, তার মধ্যে আমরা দেখতে পাবো কিভাবে হচ্ছে। তো প্রথমে কি হচ্ছে, রানী মৌমাছি, রানী মৌমাছি আর একটা কি না পুরুষ মৌমাছি। দেখো, রানী মৌমাছিতে কি থাকে না, রানী মৌমাছি এরা কি হচ্ছে ফিমেল, পুরুষ মৌমাছি হচ্ছে মেল। তো সাইন গুলো লিখে ফেললাম। এরপরে আমরা কি করাবো, এখানে ক্রস করাবো। তো এদের মধ্যে আমরা প্যারেন্টাল জনু অর্থাৎ পি জনুতে আমরা কি জানি, অর্থাৎ আমরা কি দেখতে পাবো, আমরা এখানে কি পাবো না, এর মধ্যে যে অটোজোম গুলা রয়েছে, অর্থাৎ 32
টা অটোজোম রয়েছে। আর পুরুষ মৌমাছি আমরা জানি যে হ্যাপ্লয়েড হচ্ছে, অর্থাৎ 16A, 16টা অটোজোম রয়েছে। এরপরে দেখো আমরা এর মধ্যে মিওসিস যেটা আমরা করব রানী মৌমাছির মধ্যে, তো এখান থেকে যে গ্যামেট গুলো ফরমেশনে আমরা কি দেখতে পাবো, গ্যামেট আমরা দুটো টাইপস অফ এখান থেকে গ্যামেট পাবো, একটা হচ্ছে 16A আর একটাও 16S। তাহলে 16 জোড়া অটোজোম আমরা এখানে পাবো, 1600। আর এখান থেকে পুরুষ মৌমাছি থেকে কি হচ্ছে, মিওসিস হচ্ছে। তো এটা লিখে মিওসিস হচ্ছে না, কারণ এখান থেকে 16 জোড়া অটোজোম থেকে আমরা 16 জোড়া অটোজোমই পাবো। এরপরে এখানে কি, এটা কি অনিষিক্ত ডিম্বাণু? এই 16 জোড়া অটোজোম আর 16 জোড়া অটোজোম এখানে কি হচ্ছে, মিলিত হচ্ছে, অর্থাৎ ওভাম আর স্পাম মিলিত হয়ে কি করছে না 32টা অটোজোম এখানে সৃষ্টি করছে। আর এটা হচ্ছে অপুংজনী বা পার্থেনোজেনেসিস, অর্থাৎ অনিষিক্ত ভাবে থেকে যাচ্ছে। এটা আমরা কি লিখবো, অনিষিক্ত ডিম্বাণু বা আমরা অপুংজন। তো এখান থেকে অপুংজনীর মাধ্যমে আমরা কি দেখতে পাবো, 16 জোড়া অটোজোম রয়েছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাবো, মেল বি আমরা দেখতে পাবো, অর্থাৎ পুরুষ মৌমাছি আমরা দেখতে পাবো। এবং এই যে 32 জোড়া যে অটোজোম রয়েছে, অর্থাৎ নিষিক্ত ডিম্বাণু, এই নিষিক্ত ডিম্বাণুগুলোর মধ্যে দেখো এটাকে দুটো ভাগ করছি, যেখানে 32A আর 32A। তো এখানে কি হচ্ছে, যেগুলোকে আমরা রয়্যাল জেলি খাওয়াবো সেগুলো কি হবে, রানী মৌমাছিতে পরিণত হবে। আবার যেগুলোকে আমরা কি করব না, অনলি পোলেন ব্রিড বা বি ব্রিড খাওয়ানো হবে, সেগুলো কি হচ্ছে না শ্রমিক মৌমাছিতে পরিণত হবে। দেখো 32A যাকে আমরা কি করব না রয়্যাল জেলি, অর্থাৎ রাজকীয় আমরা জেলি বলে থাকি, এখানে লিখবো রয়্যাল জেলি। রয়্যাল জেলি আর এখানে হচ্ছে, তো এটা কি কনভার্ট ইনটু রানী মৌমাছি। আর প্রি বেড যেগুলোকে খাওয়ানো হবে সেগুলো কি না শ্রমিক মৌমাছি। আর এটা কি আমরা জানি যেগুলো অনিষিক্ত থাকবে সেগুলো কি পুরুষ মৌমাছি। তো দেখতে পেলে কিভাবে হচ্ছে, তো রানী মৌমাছি আর পুরুষ মৌমাছির মধ্যে আমরা ক্রস করে এখানে দেখতে পাবো যে কিভাবে এটা হচ্ছে। তো রানী মৌমাছি এখানে দুটো গ্যামেট ফর্মেশন হচ্ছে, সেই গ্যামেট ফর্মেশন থেকে আমরা কি পাচ্ছি, দেখো যেটা অপুঞ্জনী অর্থাৎ পার্থেনোজেনেসিস হচ্ছে সেটা আমরা ড্রোন অর্থাৎ মেল বি গুলো পাচ্ছি। আর পুরুষ মৌমাছিতে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে এখানে মিওসিস ঘটে না, অর্থাৎ এখানে 32+ এর সংখ্যক যেটা রয়েছে অটোজোম রয়েছে, যেগুলোকে আমরা কি রয়্যাল জেলি খাওয়াচ্ছি সেগুলো কিসে পরিণত হচ্ছে, সেই যে লার্ভা গুলো সেগুলো রানী মৌমাছিতে পরিণত হচ্ছে। এবং যেগুলোকে আমরা বি ব্রেড খাওয়াচ্ছি সেগুলো কি শ্রমিক মৌমাছিতে পরিণত হচ্ছে। তো এই ছিল মৌমাছির লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আশা করি তোমাদের এরপরে এতে কোনো সমস্যা হবে না।
তো এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আসে তোমরা সেগুলো সমস্ত অ্যাটেন্ড করবে, এবং কি অপুংজনি বা পার্থেনোজেনেসিস কিভাবে হচ্ছে বা এদেরকে কি খাওয়ানো হচ্ছে, তো এখান থেকে কোয়েশ্চেন আসতেই পারে, বা এদের ক্রোমোজোম সংখ্যা থেকে, এরা হ্যাপ্লোডিপ্লয়েড পদ্ধতি এদেরকে বলা হচ্ছে কেন বা কেন বলা হয়, তো এই সমস্ত টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আই হোপ বিষয়টা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়েছে।